প্রথমত এম এর মান কত হলে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। তো এখানে এম কোথায় আছে দেখো, এ ভেক্টরটা যেটা সেখানে আই জে কে ক্যাপ এগুলো তো আমাদের একক ভেক্টর, এগুলো আমরা জানি, কিন্তু এটার সাথে আমাদের এম এখানে একটা ভেরিয়েবল আছে। সো এই এম এর মানটা কত হবে যদি এ ভি সি দ্বারা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়। এখন এই জিনিসটাকে সলভ করার খুবই ট্রিকি একটা জিনিস একটু মনে রাখতে হবে তোমাদের, না হলে অনেক সময় লাগবে পরীক্ষার হলে এটা। সো প্রথমত যেহেতু তিনটা ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা তো জানি ত্রিভুজের তিনটা বাহু। সো সেই অনুযায়ী এখানে কয়টা ভেক্টর দেওয়া আছে? তিনটা ভেক্টর দেওয়া আছে। তাহলে তুমি চিন্তা করতে হবে তোমার যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাহলে তুমি এম এর মান বের করার জন্য যেই সূত্রের সাহায্য নেবে সেটা কি? আমরা জানি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট যখন 0 হয় তখন সেই দুইটা ভেক্টর একটা আরেকটার 90 ডিগ্রি, সেটা আমরা বলতে পারি। তার মানে আমাদের যে কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট সমান 0 এটা প্রুফ করতে হবে, এবং এটা প্রুফ করতে পারলেই আমাদের কি করতে হবে, যে এটা সমকোণী ত্রিভুজ প্রুফ হয়ে যাবে। কিন্তু এটাকে আমাদের প্রুফ করতে হবে সমকোণী ত্রিভুজ? এটা তো প্রুফ করতে হবে না, আমাকে বলেই দিছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে সেই শর্ত থেকে আমরা ব্যাকওয়ার্ডে যায় আমাদের ওই এম এর মানটাকে খুঁজতে হবে, যার ফলে ওই যে ডট প্রোডাক্টের মান 0 হয়। এখন কথা হচ্ছে এই এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কোথায় আছে? এটা কি অ্যাকচুয়ালি এই বাহুটা এ ভেক্টর, এই বাহুটা, নাকি এ বাহুটা? কীভাবে বুঝবো বলো তো? তুমি যদি একটা কাজ করো, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0 ধরে তোমাকে তারপর ম্যাথটাকে সলভ করতে হবে, এটা তো আমরা বুঝতে পারলাম। কিন্তু সমস্যা হলো এখানে কোন দুইটা ভেক্টর নিবা? এখানে তো তিনটা ভেক্টর আছে। তো তুমি যদি চিন্তা করো এ ভেক্টর এবং বি ভেক্টর নিবা, তার মানে তুমি কি ধরতেছো? এই ভূমি এবং লম্ব এই দুইটার ভিতরে যে কোনো একটা হচ্ছে এ, এটা তুমি ধরে নিছো। তাহলে বি সি হচ্ছে বাকি দুইটার, তাহলে হয় এটা বি এটা সি, অথবা এটা সি এটা বি, অর্থাৎ এ বি সি এর ভিতরে এ তোমার ফিক্সড ধরতেই হবে, হয় তোমার লম্ব অথবা তোমার ভূমি, এবং বি সি আলাদা হবে। কিন্তু এটা ধরার তো কোনো ভ্যালিড রিজন নাই। কোনো রিজন কি আছে? অ্যাকচুয়ালি এটা একটা ভ্যালিড রিজন কিন্তু আছে। তুমি এটা বুঝতে পারবা যে কোন বাহুটাকে তুমি কি ধরবা। তুমি কেন এই অতিভুজটাকে কখনোই এ ধরতে পারবে না, সেটার রিজনটা কি? দেখো, তুমি যদি এ এই অতিভুজটাকে ধরো, তার মানে কি অতিভুজ হচ্ছে এ, তাহলে বাকি দুইটা বাহু কি? বি এবং সি। তাহলে কি দাঁড়াইলো? তোমার বি ভেক্টর এবং সি ভেক্টর একটা লম্ব আর একটা ভূমি। তার মানে কি তোমার বি ভেক্টর এবং সি ভেক্টর লম্ব এবং ভূমি একে অপরের 90 ডিগ্রি থাকে। তাহলে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট তোমার 0 হওয়ার কথা না? তাহলে তুমি যদি একটু ক্যালকুলেট করে দেখো এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি 0 হয় আদৌ? যেমন বি এবং সি, আই এর সহগ 1 এবং 2, তাহলে 2 একে 2, তারপরে জে এর সহগ -3 + 1, তার মানে -3, কে এর সহগ কত? +5 -4, দ্যাট মিনস -20। তাহলে ক্লিয়ারলি দেখতেই পাইতেছি যে এটা কি 0 না। তাহলে বি সি এর ডট প্রোডাক্ট যদি 0 না হয়, এটা তোমার শিওর যে বি এবং সি এর মধ্যকার কোণ 90 ডিগ্রি না। তাহলে বি সি এর মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি না হয়, তাহলে অবশ্যই তুমি কোনোভাবেই এইটাকে এ ধরতে পারবা না অতিভুজকে। তোমার বি সি এমনভাবে ধরতে হবে যাতে করে তোমার ওই কোণটা 90 ডিগ্রি না হয়। তার মানে অবশ্যই তোমার বি বা সি এর যে কোনো একটাকে তো অতিভুজ ধরবা। তাহলে অপরটা তোমার ভূমি অথবা লম্ব, যে কোনো একটাকে যদি ধরো, তাহলে এই কোণগুলা কিন্তু 90 ডিগ্রি না। বোঝা গেল? তাহলে এখানে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট অথবা এ ভেক্টর এবং সি ভেক্টর ডট প্রোডাক্ট যে কোনো একটা আমাদের কারেক্ট হবে। তাহলে আমরা এজিউম করে নিলাম এ এবং সি এর ডট প্রোডাক্ট নিয়ে কাজটা করে দেখি আমাদের হয় কিনা। এবং এ এবং সি এর ডট প্রোডাক্ট যদি আমরা 0 ধরে প্রুফটা করতে চাই, তাহলে দেখো এর সহগ, এর ক্ষেত্রে আই এর সহগ হচ্ছে এম, এবং বি এর ক্ষেত্রে আই এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে কত হবে? এম, তারপর -2 এবং -3, দ্যাট ইজ +6, এবং তোমার সি এর ক্ষেত্রে কে এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রে হচ্ছে +1 আর এখানে হচ্ছে +5, দ্যাট মিনস m + 6 + 5 = 0, দ্যাট মিনস m এর মান হচ্ছে কত? -11। এটা হচ্ছে আমাদের একটা রেজাল্ট বের হইলো। আমরা চাইলে আরেকটা রেজাল্ট কি বের করতে পারতাম না? আমরা যদি a ভেক্টর ডট বি ভেক্টর = 0 এটা ধরে যদি সলিউশন করতে চাইতাম, তখন কি হইতো? m এবং 2m, তারপর -2 + 1, দ্যাট মিনস -2 + 1
-4, দ্যাট ইজ এখানে -4 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স 2m হয়তো আমাদের 6 সমান, বা m হয়তো আমাদের কত সমান, 3 সমান। তাহলে m এর মান কতর জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে? m এর একটা ভ্যালু কিন্তু এখানে 3 আসতেছে। ওকে, সো অপশন অনুযায়ী তুমি যেটা কারেক্ট, যেটা অপশনে থাকে সেটা তুমি এখানে অ্যান্সারে দেখাবা। ঠিক আছে, তারপর এটা দেখি। 60 মিটার উঁচু থেকে একটা বল ফেলা হলো, অন্য একটা বল একই সময় 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, কতক্ষণে তারা মিলিত হবে? তো সিনারিওটা হচ্ছে অনেকটা এরকম, ধরো আমি নিচে একটা, এটা হচ্ছে তোমার ধরো ভূমি, এখন 60 মিটার উঁচু একটা ভবন, ধরো এইটা হচ্ছে 60 মিটার উঁচু। ঠিক আছে, তো ধরো 60 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে তুমি শুধুমাত্র মুক্তভাবে পড়ন্ত বস্তুর মতো শুধুমাত্র ফেলে দিছো। মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু বলতে কি বুঝি আমরা? তার আদিবেগ 0, পড়ন্ত বস্তুটার। এখন নিচ থেকে ওই যখনই তুমি ওই বস্তুটাকে নিচে ফেলছো, ছেড়ে দিছো মুক্তভাবে পড়ন্ত বস্তু, ঠিক ওই মুহূর্তেই চিন্তা করি আমরা নিচ থেকে আরেকটা বস্তুকে আমি 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে অবশ্যই তারা যেহেতু তাদের ওই যে পরন্ত উপরের থেকে যে বস্তু যে পড়তেছে যেই ডিরেকশনে, সেই ডিরেকশনে যেহেতু তুমি নিক্ষেপ করছো, অবশ্যই তারা কোনো একটা সময় যায় কী করবে? মিলিত হবে না? তাহলে সে মিলিত হয় যেই অবস্থানে, সেই অবস্থানে পৌঁছাইতে কী পরিমাণ সময় লাগবে সেটাই আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কিভাবে করবো এটা? সো আমরা ধরে নিই যে কোনো একটা ভ্যালু, ধরো এই মানটা যদি x হয়, নিচেরটা হবে 60 - x। আমরা বলতে পারি যে মুক্তভাবে যে পরন্ত বস্তু যেটা ছিল, হ্যাঁ, ওই বস্তুটা মোট x দূরত্ব অতিক্রম করছে ওই t সময়ে, মানে t সময় পরে তো তারা মিলিত হবে। তাহলে যতক্ষণ ধরে উপরের বস্তুটা নিচের দিকে পড়তেছিল, ঠিক নিচ থেকে ওই বস্তুটা ততক্ষণ পর্যন্তই তোমার উপরের দিকে উঠতেছিল, এবং টি সময় পরে দুজনে কি একসাথে মিলিত হয়ে গেল। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য x দূরত্ব অতিক্রম করতে তার কি পরিমাণ যে সময়টা লাগছে, তাহলে সেই সময়টার দিয়ে আমরা যদি এই এক্সের ইকুয়েশন লিখি তাহলে কী হবে? আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে x বা h হচ্ছে হাফ gt স্কোয়ার। তাহলে হাফ ইন্টু gt স্কোয়ার, এখানে জি এর মান তো আমরা জানি 9.8, দ্যাট মিন্স 4.9, 9.8-এর অর্ধেক 4.9 ইন্টু টি স্কোয়ার। এবং নিচ থেকে একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি 30 মিটার পার সেকেন্ডে, সে গেল আমাদের কত? 60 - x দূরত্ব। এখন নিচ থেকে নিক্ষিপ্ত বস্তুর জন্য সরণের ইকুয়েশন কি? h হচ্ছে ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো আমাদের তো আদি বেগ কত? এটা 30 মিটার পার সেকেন্ড, তাহলে 30t মাইনাস হাফ জিটি স্কোয়ার, দ্যাট মিন্স 4.9 টি স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এক্সের মান এই প্রথম ইকুয়েশন থেকে আমরা এখানে বসে দিতে পারি। 60 - x মানে 60 - 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 30t মাইনাস 4.9 টি স্কোয়ার। দেখো তো 4.9 টি স্কোয়ার কাটা যায়, দ্যাট মিন্স আমাদের টি এর মান কত হবে? 2 সেকেন্ড। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 2 সেকেন্ড পরে ওই যে বস্তু দুইটা একসাথে মিলিত হবে। আচ্ছা, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো একটা গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত বস্তুর ভ্যালোসিটি দেওয়া আছে, কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ তোমার নির্ণয় করতে হবে। সো কীভাবে নির্ণয় করবে এই জিনিসটা চিন্তা করো অনেকটা এরকম। ধরো এটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা বস্তু, এই বস্তুটার জন্য যে কেন্দ্রমুখী ত্বরণের যে ইকুয়েশন আমরা জানি v²/r। সো ব্যাসার্ধর মান যদি আমাদের এখান থেকে বের করতে হয়, v² ডিভাইডেড বাই কেন্দ্রমুখী ত্বরণ AC। সো আমাদের v এর মান কত? 72 কিলোমিটার পার আওয়ার। সো এটাকে আমাদের কি করতে হবে? প্রথমত 72 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমাদের কনভার্সন করতে হবে। সো 72 কিলোমিটার থেকে মিটারে নিলাম 1000 গুণ দিয়ে, তাহলে 72,000 মিটার পার আওয়ার। বাট আমাদের তো আওয়ারে রাখার দরকার নেই, আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় 3600 সেকেন্ড ইন্টু এসি। এখন কেন্দ্রমুখী ত্বরণ যেটা, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেকেন্ড স্কোয়ারটা আমরা উপরে নিয়ে গেলাম। তো পুরোটা যদি এখন কাটাকাটি করি, 3টা শূন্য, এখানে 2টা শূন্য কাটা, 36 দুগানে 72। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় তোমার কত হবে? এখানে 2
আর 10 20, এখানে 20 আসতেছে। আচ্ছা কোনো একটা জায়গায় ভুল যেতেছে, আচ্ছা আমাদের এখানে একটা ভুল গেছে, স্কোয়ার হবে এখানে, তার মানে শুধু 20 না, 20-এর স্কোয়ার হবে অ্যাকচুয়ালি। সো 20-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 400 মিটার। ওকে, তার মানে আমাদের যে বৃত্তাকার পথের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 400 মিটার। সো কেন্দ্রমুখী ত্বরণ এবং রৈখিক ভেলোসিটির যে সম্পর্ক সেটা আশা করি আমরা সবাই জানি। সো সেটা দিয়ে আমাদের এটা সলভ করতে হবে। কোনো একটা বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে বস্তুর ভরবেগ কত বাড়বে। তো একটা জিনিসের 300% বৃদ্ধি মানে কি, এটা তো আমরা বুঝি যে ধরো আমি একটা জিনিস কিনলাম, আমি একটা জিনিস 1 টাকা দিয়ে কিনলাম, আমি 300% লাভে বিক্রি করছি, তার মানে আমি এটাকে বিক্রি করছি কত দিয়ে, 4 টাকা দিয়ে। দেখো তুমি কিনছো 1 টাকা দিয়ে, তুমি বিক্রি করছো 4 টাকা দিয়ে, তাহলে তোমার লাভ হয়েছে কত টাকা, 3 টাকা না? তাহলে তোমার কত পার্সেন্ট লাভ হয়েছে, 300%। জিনিসটাকে এরকমভাবে যে পরীক্ষার হলে আর কি তাড়াতাড়ি চিন্তা করার জন্য এরকমভাবে চিন্তা করতে পারো যে প্রশ্নটা দিয়ে কি বোঝানো হয়েছে, যে তোমার ওই যে ভেলোসিটির যে মান অর্থাৎ গতিশক্তি কত গুণ হয়েছে সেটা ডিরেক্ট তুমি বুঝতে পারবে আর কি। তাহলে গতিশক্তি তোমার 300% বৃদ্ধি করা মানে হচ্ছে গতিশক্তি 4 গুণ হয়ে যাওয়া, 4 গুণ হওয়া মানে 3 গুণ বৃদ্ধি পাওয়া। তাহলে 3 গুণ, এটাকে পার্সেন্টেজে কনভার্সন করলে 300% হবে। তাহলে গতিশক্তি 4 গুণ বাড়লে তোমার ভরবেগ কত গুণ বাড়তে হবে। তাহলে এটা আমরা কোন সূত্র দিয়ে বের করব, আমরা জানি ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। তাহলে একটা নির্দিষ্ট ভরের বস্তুর জন্যে আমাদের যে বস্তুর যে গতিশক্তি সেটা কার ভরবেগের বর্গের সমানুপাতিক না। তাহলে আমরা কি লিখতে পারি, ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1 ইজ ইকুয়ালস টু পি2 স্কোয়ার ডিভাইড বাই পি1 স্কোয়ার। অর্থাৎ আমাদের যে ইকে 2 মানে কি, পরিবর্তিত যে গতিশক্তি সেটা কত, 4 গুণ হয়ে গেছে না, পার্সেন্টেজ বৃদ্ধি পাইছে 300%, বাট অ্যাকচুয়ালি হয়ে গেছে কত গুণ, 4 গুণ। তার মানে ইকে 2 বাই ইকে 1 এই ভ্যালুটার মান হচ্ছে 4 এবং পি1 স্কোয়ার, এটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের কত, পি2 স্কোয়ারের মান হবে। তাহলে উভয় পাশে যদি আমি রোড করে দেই তাহলে আমাদের পি2-র ভ্যালু হবে 2 ইন্টু পি1। দ্যাট মিন্স আমাদের বস্তুর যে ভরবেগ সেটা অ্যাকচুয়ালি কত গুণ বাড়ছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে, কত গুণ। আচ্ছা অ্যাকচুয়ালি এখানে প্রশ্নে কত গুণ লেখা ছিল, যেরকম এখানে তোমার কত পার্সেন্ট বৃদ্ধি ছিল না, তাহলে কত গুণ না, ধরো কত শতাংশ বাড়বে সেটা দেখা হয়েছে। সো ভরবেগ দ্বিগুণ হবে, আমরা বলতে পারি ভরবেগ দ্বিগুণ হবে, কিন্তু বাড়বে কতটুকু, আমাদের পি2 মাইনাস পি1 করতে হবে। তাহলে পি2 মাইনাস পি1 করলে শুধু পি1ই হবে আমাদের এখানে অ্যান্সার, কারণ পি2-র মান হচ্ছে 2p1। তার মানে এখানে ভরবেগ বাড়বে কত পার্সেন্ট, 100%। ঠিক আছে, কোয়াইট ইজি। লাস্ট ম্যাথ, একটা 5 কেজি ভরের বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ প্রভাবে পড়লে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এটা তো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। একটা নির্দিষ্ট উচ্চতা থেকে 30 মিটার হাইট থেকে ওই বস্তুটাকে তুমি ফেলে দিছো, তাহলে অবশ্যই সে 3 সেকেন্ড পরে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাবে। তাহলে সেই উচ্চতাটা কত তুমি জানো না, এটাকে ধরো এক্স, এটাকে ধরো 30 মাইনাস এক্স। তুমি জানো এই এক্স দূরত্ব অতিক্রম করতে উপর থেকে নিচে পড়তে তোমার সময় লাগছে কত সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে তুমি এই 3 সেকেন্ডে এক্সের মান বের করতে পারবে না। একটু আগেই তো আমরা এই সূত্র ইউজ করলাম, হাফ জিটি স্কোয়ার, দ্যাট মিন্স 4.9 ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 9। তাহলে 9 ইন্টু 4.9 মিটার, এটা হচ্ছে আমাদের এক্সের মান। তাহলে 4.9 বা 4.9 4.9 আর 5 প্রায় তো কাছাকাছি। সো আমরা 45 মিটার ধরে নিলাম, যেহেতু আমাদের পরীক্ষার হলে তো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো অ্যাপ্রক্সিমেটলি 45 ধরে যদি আমরা এটা করি, আচ্ছা 45 তো ভুল রেজাল্ট দিতেছে না আমাদের, 45 কি হবে দেখো তো, টোটাল ডিস্টেন্স কিন্তু আমাদের 30 মিটার। তাহলে 45 মিটার হইলে এটা কি কোনো মেক সেন্স করবে কোনো কিছু, এটা কিন্তু কোনো মান কিন্তু এখানে পাওয়া যাবে না। তাহলে একটা কাজ করি, আমরা এই ম্যাথের ভ্যালিডিটি পরীক্ষা করার জন্য আমরা একটু দেখি যে 30 মিটার নামতে তার কয় সেকেন্ড লাগবে। ওকে, সো 5 কেজি ভরের বস্তু যদি 30 মিটার উচ্চতা থেকে নিচে মুক্তভাবে পড়ে তাহলে তার পতনকাল কত। কীভাবে বের করবো আমরা এটা, হচ্ছে এক্সের মান যদি আমি 30 ধরি, হাফ ইন্টু জিটি স্কোয়ার, জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে 4.9
তাহলে 4.9 না লিখে আমরা এটাকে 5 লিখলাম, তাহলে 5 যদি ওইদিকে যায় কাটাকাটি করে টি স্কোয়ারের মান হবে কত 6, তাহলে টি হচ্ছে তোমার √6। এখন তুমি কিন্তু এই জিনিসটা, যদিও তোমার হাতে ক্যালকুলেটর নাই, তুমি কিন্তু এই জিনিসটা শিওর এই জিনিসের মানটা অবশ্যই 3-এর চেয়ে কম হবে, তাই নাকি? কারণ √9 হচ্ছে 3, তাহলে √6 অবশ্যই 3-এর চেয়ে কম হবে না। এটা কি বোঝায়? উপর থেকে নিচে পড়তে বস্তুটার ধরো 2.8 সেকেন্ড এটার অ্যান্সার বের হলো, বাট তোমাকে তো এখানে বলছে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত। 3 সেকেন্ড পরে তো বস্তুটা ভূমিতেই থাকবে, অথবা এখানে তোমার প্রবলেমে যে জিনিসটা মিন করাইতেছে সেটা হচ্ছে 3 সেকেন্ড পরে সে মাটির ভিতরে ঢুকে কোথাও একটা থাকবে, যেটা তো অ্যাকচুয়ালি তোমার ইম্পসিবল একটা রেজাল্ট এখানে আসতেছে। যেমন এখানে দেখো 45 মিটার তোমার রেজাল্ট আসলো, এটা কি ভ্যালিড রেজাল্ট হবে না কিন্তু। ওকে, তার মানে এটার তোমার এখানে অ্যান্সার নাই।